আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবারের ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন যাত্রীরা? কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকেই কিন্তু সাধারণ মানুষের একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, অনলাইনে বেশিরভাগ টিকিট, শতভাগ টিকিট বিক্রি হলেও অধিকাংশ মানুষই কিন্তু অনলাইনে টিকিট পাননি, কারণ টিকিটের যে আসনের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু মানুষের তুলনায় অনেকখানি কম। তো এজন্য সাধারণ মানুষ অনেকেই তারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন। এছাড়া অনেকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম যে তারা অনেকেই কালোবাজারির মাধ্যমে, কালোবাজার থেকে অনেকে টিকিট কিনছেন বলে আমাদের জানিয়েছেন। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। তারা আমাদের জানিয়েছিলেন যে 10টি স্পেশাল ট্রেনের মাধ্যমে ঈদের আগে এবং পরে মোট 9 দিন একটি সেবা দিবেন তারা। এছাড়া ঈদ যাত্রাকে দ্রুতগামী করতে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলো বিমানবন্দর স্টেশনে থামবে না বলেও তারা জানান, শুধুমাত্র যাতে ট্রেন ছাড়তে যাতে বিলম্ব না হয় সেজন্য। পাশাপাশি আমরা যাত্রীদের থেকে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা বলল এখন পর্যন্ত তারা তেমন কোনো ভোগান্তির শিকার হননি। ট্রেনগুলো নিয়মিতই ছেড়ে যাচ্ছে, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি অনেকে অভিযোগ করলেন যে ট্রেনের ভিতরে অনেকেই, বিশেষ করে ট্রেনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা অনেকেই টিকিট ছাড়া অনেকে টিকিট দিয়ে দিচ্ছেন, সেটি অনেকটা কালোবাজারির মধ্যেই পড়ে। এছাড়া তেমন কোনো অভিযোগ এখানে আমরা পাইনি। সার্বিকভাবে ট্রেন যাত্রা এখানে নির্বিঘ্নই ছিল। এছাড়া ট্রেন যখন টার্মিনালে যাত্রীরা ঢুকেন সেখানে কিন্তু একটি কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে বেশ তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা কিন্তু সেখানে ছিলেন এবং সকাল থেকে যেটি দেখছিলাম যে ম্যাজিস্ট্রেট কিন্তু সরাসরি এসে এখানে তদারকি করছেন সার্বিক যে নিরাপত্তা সেটি নির্বিঘ্ন রাখতে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টাফদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারি যে এখন পর্যন্ত কোনো ট্রেন অতিরিক্ত সময় টার্মিনালে অপেক্ষা করেনি। সবগুলো ট্রেনই কিন্তু এদিক সেদিক করে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট টাইমের। এর থেকে বেশি বিলম্ব করছেন না তারা। এছাড়া ঈদযাত্রায় কিন্তু ঘরমুখো মানুষের একটি অতিরিক্ত চাপ থাকায় অনেকে সঠিক সময়ে এসে কিন্তু যে নির্দিষ্ট ট্রেনটি সেটি ধরতে পারেন না। সেই ক্ষেত্রে তারা আমাদের জানান যে পরবর্তী ট্রেনে যারা পূর্বে টিকিট কেটেছেন তাদেরকে পরবর্তী ট্রেনে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের নিজ গন্তব্যে। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি যে যাত্রীরা খুব ভোর থেকে এখানে অপেক্ষা করছেন শুধুমাত্র তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা এখানে দেখছি যে একটি ট্রেন ইতিমধ্যে এসে পড়েছে। এই ট্রেনগুলো কিন্তু এখানে বেশিক্ষণ অপেক্ষা করছে না, ট্রেনগুলো আসছে, এসে কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদেরকে নিয়ে আবার রওনা দিচ্ছে। অন্য সময়ের তুলনায় কিন্তু এবারের পার্থক্য এটি যে কোনো ট্রেন এখানে বিশ্রাম নিচ্ছে না। তারা ট্রেনগুলো এখানে দাঁড়ানোর পরই যাত্রীরা নামার পর যে ফিরতি যে যাত্রী রয়েছে তাদেরকে উঠিয়ে তারা একদম সময় মতো এখান থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি যাত্রীদের অনেকের মধ্যে একটি উদ্বিগ্নতা লক্ষ্য করা যাচ্ছিল যে তারা বলছিলেন ফিরতি ট্রেনের যে টিকিট সেটি কাটতে পারছিলেন না অনেকেই। যারা যাওয়ার টিকিট পেয়েছেন তারা অনেকেই কিন্তু আসার টিকিট পাননি এখন পর্যন্ত। তারা বলছেন যে অনলাইনে সার্ভার জটিলতায় অনেকেই টিকিট পাচ্ছেন না।
অনেকে আবার নির্দিষ্ট সময়ে অনলাইনে ঢুকতে না পারায় কিন্তু টিকিট মিস করছেন। কমলাপুর রেলওয়ে থেকে জানানো হয়েছিল এবার কিন্তু সার্ভারে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছিলেন তারা, যে ব্যবস্থার মাধ্যমে সার্ভার যাতে জটিলতা না ভুগে সেটি করবেন, কিন্তু যাত্রীদের থেকে কিন্তু তেমনটি আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের জানান যে এখানে অনেকটাই কিন্তু সার্ভার জটিলতায় ভুগছেন এবং অনেকে বলছেন, অনেকে এমন অভিযোগও করেছেন যে সার্ভারে আগে থেকে টিকিট বিক্রি হয়ে যেতে পারে, যে জন্যই হয়তো তারা টিকিটটি, তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটি পাচ্ছেন না। পাশাপাশি যাত্রীদের মধ্যে এক ধরনের যে স্বস্তির কথা আমাদেরকে জানান যে ট্রেনের ভেতরে বাহিরে সার্বিকভাবে নিরাপত্তায় কিন্তু তারা কোনো কমতি দেখছেন না। যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে অনুযায়ী কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখছেন না বলে তারা আমাদের জানান। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, যে আপনি কোথায় থেকে এসেছেন অথবা কোথাও কি যাচ্ছেন? হ্যাঁ, টাঙ্গাইল থেকে আসছি, যাচ্ছি হচ্ছে আপনার পল্টন। সার্বিক যাত্রা কেমন দেখতে পাচ্ছেন আপনি? না, সার্বিক যাত্রা হিসেবে মোটামুটি ঠিক আছে, এখনো কোনো ভোগান্তিতে হয় নাই, হয়তো সামনে এখন কি পরিস্থিতি হয় এটা সামনে দেখা যাবে। ঈদে বাড়িতে যাওয়ার কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সেই অনুযায়ী কি কোনো টিকিট কাটা হয়েছে কিনা? না, টিকিট কাটা হয় নাই, অবশ্যই ইনশাল্লাহ আজকে আর কি ঢাকা মানে টাঙ্গাইল ব্যাক করবো। যেটি শুনতে পাচ্ছিলেন যে সার্বিকভাবে কিন্তু তেমন কোনো ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে না। অনেকেই লোকাল ট্রেনে আসা যাওয়া করেন, আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। এখন পর্যন্ত তাদের কথা মতে তেমন কোনো ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা কয়েকজনের সাথে কথা বলে এটিও জানতে পারলাম যে অনলাইনে টিকিট কাটার পাশাপাশি তারা যে স্ট্যান্ডিং টিকিট কাটছেন সেখানে অতিরিক্ত ভাড়া আগে যেটি নেওয়া হতো সেটি রোধে কিন্তু কাজ করছে, যেটি একটি অনেকেই খুব পজিটিভভাবে দেখছেন যে রেলওয়ে কর্তৃপক্ষের যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং যে কঠোর নজরদারি সেটির কারণে স্ট্যান্ডিং টিকিটে একটা সময় যে অতিরিক্ত ভাড়া নেওয়া হতো সেটি নেওয়া হচ্ছে না। স্ট্যান্ডিং টিকিটটি যে ইলেকট্রনিক মেশিন রয়েছে সেই ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং যতটুকু ভাড়া সেই গন্তব্য অনুযায়ী ততটুকু ভাড়াই কাটা হচ্ছে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনে সার্বিক যে যাত্রা, এখানে তেমন কোনো গুরুতর কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তাদের যাত্রীদের ভাষ্যমতে এখন পর্যন্ত সবকিছুই তারা স্বাভাবিক দেখছেন। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক ও নৌপথে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ সাভারের বিভিন্ন সড়কে ভোলার লঞ্চঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। আরও জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন, দেওয়ান ইমন ও ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি সাভারে। ইমন, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন, ভোগান্তি ঠিক কতটা এবং পরিবহন ব্যবস্থা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের নবীনগর এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির কিন্তু চাপ অনেকটাই রয়েছে এখন এই মুহূর্তে সড়কে এবং এটি হচ্ছে একটি ত্রিমুখী পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু বাইপাইল আব্দুল্লাহপুর এবং ঢাকার মহাসড়কে যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তো সেই সমস্ত যানবাহনগুলো কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করছেন এবং আমরা যেটি দেখছি যে যারা ঘরমুখ মানুষ তারা কিন্তু এই সড়কে কিন্তু এই সড়কতে কিন্তু এসে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অপেক্ষা করছেন, তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন এবং নির্দিষ্ট সেই পরিবহনগুলোতে কিন্তু তাদেরকে আমরা উঠতে দেখছি এবং এই অবস্থাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। তবে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্র মহাসড়কের কিন্তু কোনো স্থানে কিন্তু আমরা যানজটের কোনো খবর পাইনি। তবে আজকে যেহেতু দুপুরের পর থেকেই শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানায় এখানে ছুটি ঘোষণা করা হবে, সেই সময় কিন্তু সড়কে যানজট এবং যানজটের কিন্তু একটি সংখ্যা কিন্তু রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সড়কের যে পরিস্থিতিটি দেখেছি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখেছি যে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নির্বিঘ্নে যেন ধর্মুখ মানুষ যারা রয়েছেন তারা যেন পরিবারের সাথে ঈদ উদযাপনে যেতে পারেন সেই উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশের সাথে সাথে কিন্তু সড়কে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিয়োজিত রয়েছেন এই যে আইন শৃঙ্খলার এই দায়িত্বে। আমরা এখন যে স্থানটিতে রয়েছে এখানে দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু
এই স্থানটিতে রয়েছেন এবং তারা কিন্তু যানবাহনে যেন কোথাও কোনো যানজটের যেন সৃষ্টি না হয় সে উপলক্ষে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকায় যে সমস্ত পশুবাহী যে সমস্ত ট্রাকগুলো আসবেন সেগুলো যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং ঢাকা থেকে যারা এই শহর যারা ছেড়ে যাবেন নারীর টানে তারাও যেন নির্বিঘ্নে তারা যেন এই পথ পাড়ি দিতে পারেন সে উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ধরনের প্রস্তুতির কথাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন ঘরমুখ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। তবে বিকেল নাগাদ কিন্তু তারা বলছেন যে যাদের ছুটিগুলো যে সমস্ত কলকারখানার ছুটিগুলো হবে দুপুরের পর থেকে সেই সময় কিন্তু সড়কের পরিস্থিতিটা অনেকটাই পাল্টে যাবে। সেই সময় কিন্তু আর এখনকার যে চিত্র এরকমটি না থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু ঢাকা এবং নবীনগর চন্দ্র মহাসড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। এবার চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন ভোলায় ছোটন সাহা, তিনি জানাবেন সেখানকার নৌ পরিস্থিতির খবর। ছোটন, জানাবেন নৌ পরিস্থিতির কি অবস্থা দেখছেন সেখানে? যেমনটি বলছিলেন আপনি, আজকে যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, তো প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। বিশেষ করে রাজধানী ঢাকা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন কিন্তু নৌপথে ফিরছেন এবং তাদের অনেকেই বলছিলেন যে তারা আসলে ফিরতে গিয়ে অনেকটা ভোগান্তিতে পড়লেও তারা কিন্তু আসলে গন্তব্যে আসতে পেরে অনেকটাই খুশি। তারা কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন। যদিও আমরা দেখেছি যে লঞ্চগুলোতে আপনার দেখেছি যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কিন্তু ফিরছেন এবং অতিরিক্ত ভাড়াও কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে, এমন অভিযোগও কিন্তু তারা করছিলেন এবং তারা আমাদেরকে বলছিলেন যে অবস্থা এই আরো 2-1 দিনের মধ্যে এই যাত্রীদের ভিড় আরো অত্যাধিক হারে বেড়ে যাবে এবং যাত্রীরা যে চাপ সৃষ্টি হয়েছে এই চাপ কিন্তু আরো বেড়ে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে একটু তথ্য যুক্ত করতে চাই যে আসলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড কিন্তু নিয়োজিত রয়েছে। তারা কিন্তু লঞ্চ ঘাটগুলোতে দায়িত্ব পালন করছে এবং চেকপোস্ট বসাচ্ছে এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদের ব্যাগ তল্লাশি করছে। এই পরিস্থিতি কিন্তু গত 2 দিন ধরেই আছে এবং জানতে পেরেছি এই অবস্থা একেবারে ঈদের আগের দিন পর্যন্তই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে। এবং একই সাথে ভোলার জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন যে রাজধানী থেকে যে সমস্ত মানুষ গ্রামের বাড়িতে ফিরছেন তারা যাতে তাদের যে ঈদ যাত্রা সেটি যাতে নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা যে ঘাটগুলো লঞ্চ ঘাটগুলো মনিটরিং করছে এবং একই সাথে যেহেতু প্রয়োজনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভোলা এবং ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে নৌ রুটগুলো রয়েছে সেগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বেশি হলেও লঞ্চের সংখ্যা খুবই কম। তো সেই হিসাবে তিনি বলছিলেন যে লঞ্চ বাড়ানোর ব্যাপারেও তারা স্পেশাল সার্ভিস চালুর ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং আমরা জেনেছি যে এই ঘাটগুলোতে প্রতিনিয়ত যাত্রীদের চাপ বাড়ছে, আরো 2-1 দিনের মধ্যে এই চাপ আরো অত্যাধিক আকারে বেড়ে যাবে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে যে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করছেন যাত্রীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরতি স্টুডিওতে। নরসিংদীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা বিক্রেতাদের পশু নিয়ে দর কষাকষি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? আমি এখন রয়েছি নরসিংদীর সর্ববৃহৎ পশুর হাট, যেটা কিনা আপনার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া হাট। এই হাটটি শুধু নরসিংদী নয়, ঢাকা বিভাগের মাঝে দ্বিতীয়, গাবতলীর পরে দ্বিতীয় এবং সারা বাংলাদেশের 4র্থ সর্ববৃহৎ হাট। তো আমরা যেটা দেখতে পাই যে এই হাটে সকাল থেকেই পশু নিয়ে গাড়ি আসা শুরু করেছে। এই হাটটি সাধারণত সপ্তাহে শনিবারে থাকলেও ঈদ উপলক্ষে
বুধবারও এই হাটটি সম্প্রসারণ করা হয়েছে। এই হাটটি সাধারণত আমরা দেখতে পাই যে 2টার পরে, দুপুর 2টার পরে জমে, কিন্তু আমরা দেখতে পাই যে সকাল থেকে গরুবাহী ট্রাকগুলি এই হাটে নিয়ে আসা হচ্ছে। এই হাটে আমরা দেখতে পাই যে ঢাকা, মানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুরের সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এই হাটে গরু নিয়ে আসা হয়। এবং এই হাট থেকেও নরসিংদীর বিভিন্ন গরু বিক্রি সহ এই হাট থেকে বিভিন্ন ব্যাপারীরা গরু সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন উপজেলায় বিক্রি করে থাকে। এবং এই হাটে যে সার্বিক ব্যবস্থাপনা, আমরা কথা বলেছি ইজারাদারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সার্বিক নিরাপত্তার সাথে তারা তাদের নিজস্ব লোকজন এবং পুলিশ বাহিনী সহযোগিতা নিয়েছেন। এছাড়াও আমরা যেটা দেখতে পাই, জাল নোট শনাক্তকরণের বুথ বসিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পশুর পরীক্ষার জন্য তারা আলাদাভাবে ব্যবস্থা নিয়েছেন। এছাড়া আমরা যেটা দেখতে পাই যে এই হাটে পুলিশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা ফুটেজ সহকারে ড্রোনের ব্যবহার করেছেন। এই হাটে আমরা যেটা দেখতে পাই যে এইখানে সার্বিক নিরাপত্তার জন্য সবভাবে ব্যবস্থা নিয়েছেন হাট কর্তৃপক্ষ। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে এই হাট সহ 6টি উপজেলায় মোট স্থায়ী অস্থায়ী মিলিয়ে 90টি হাট রয়েছে, যেখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম আমরা দেখতে পাই। এবং আমরা যেটা দেখতে পাই যে এই হাটের যে ব্যাপ্তি এবং পরিধি, আজকে বাজার মূল্য আমরা যেটা দেখতে পাই যে ছোট গরুর দাম স্বাভাবিক রয়েছে এবং বড় গরুর যেই দাম তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই ছিল নরসিংদীর পুটিয়া হাট থেকে আমার নিকট সর্বশেষ। মুন্সিগঞ্জে ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ঈদকে সামনে রেখে তাদের কাজের চাপ কতটা বেড়েছে, বিস্তারিত জানাবেন। যে ইশিকা, আসলে আপনি যেমনটি বলছিলেন, এই বাকি মাত্র 3 দিন ঈদের, এই ঈদকে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড়ের পদ্মা নদীর তীরে কিন্তু এখানে কিন্তু প্রায় 200 বছরের ঐতিহ্য এই কামারপল্লী। এখানে কিন্তু তারা প্রতি বছর নেয়, এই বছরে কিন্তু ঈদকে সামনে রেখে তারা ব্যস্ত সময় পার করছেন। এখানকার যে কারিগররা আছে তারা কিন্তু সারা বছর সেইভাবে কাজ না থাকলেও কিন্তু এই কোরবানি ঈদে কিন্তু তারা দিন এবং রাতে কিন্তু তারা খাবারের সময়টুকু আসলে পান না বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে বটি, দাও, চাপাতি সহ লোহার বিভিন্ন সরঞ্জাম কিন্তু আসলে এখানে তারা প্রস্তুত করছেন কোরবানি ঈদকে সামনে রেখে। এখানে কিন্তু তারা যেটি বলছেন যে এই ঐতিহ্যবাহী যেই হাটটি রয়েছে, এখানে কিন্তু প্রায় 200 বছর আগে থেকে এইখানে প্রায় শতাধিক দোকান থাকলেও কিন্তু লোহা এবং কয়লার দাম বৃদ্ধির কারণে কিন্তু সেটি আসলে কিন্তু একটু কমে এটি প্রায় 15টি দোকান হয়েছে। তো আমি এখন এখানকার একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে আপনারা ঈদে কেমন ব্যস্ততা এবং কাজ কেমন রয়েছে? ঈদের ব্যস্ততা বা এবার অনেক কুরবানি কম, বেচাকেনাও কম, মালের দাম বাড়তি, কাস্টমার ঠিক মতন মাল দিতে পারি না, আলহামদুলিল্লাহ আছে আর কি। বেচাকেনা কেমন? মোটামুটি। ধন্যবাদ আপনাকে। ইশিকা, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার কামাররা কিন্তু জানিয়েছেন যে গত এই ঈদকে সামনে রেখে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন, কিন্তু আগের তুলনায় এই বছর কিন্তু তাদের কাজ একটু কম বলে আমাদের আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কামারপট্টি থেকে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। ইশিকা। জামালপুরে জিঞ্জিরাম নদীতে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতুর পাশে। এদিকে নদীর ভাঙন রোধে মানববন্ধন করছে বাগেরহাটের রমজাইপুর পোলহাটবাসী। আরও জানাচ্ছেন সহকর্মী এস সোহান, এই মুহূর্তে নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন।
রমজাইপুর যে গ্রাম, সেই গ্রাম কিন্তু বিগত কয়েক বছর ধরে ভাঙতে শুরু করেছে এবং মোংলা ঘষিয়াখালী চ্যানেলের যে নদীতীর, সেই নদীতীর ভাঙনের ফলে এই গ্রাম এখন কিন্তু বিলীনের পথে। এবং এই ভাঙন রোধে আজকে এলাকাবাসী এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু মানববন্ধন করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘ কয়েক বছর ধরে তাদের গ্রামের যে নদী তীর, সেই নদী তীর ভাঙতেছে এবং ভাঙনের ফলে গ্রামের অন্তত 30টি বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে এবং গ্রামের পাশ থেকে যে রাস্তা ছিল, সেই রাস্তার অন্তত 1.5 কিলোমিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। এবং এই নদী ভাঙনের কারণ হিসেবে গ্রামবাসী আমাদেরকে জানিয়েছে যে এই যে মোংলা ঘষিয়াখালী চ্যানেল, এই চ্যানেলের একসময় নাব্যতা হারিয়ে যায় এবং নাব্যতা সৃষ্টির জন্য যখন নদী খনন শুরু হয়েছে, সেই খননটা এসে রেকর্ডে যে নদী ছিল, নদী যে জায়গায় ছিল, সেই জায়গা অনুযায়ী সঠিকভাবে খনন হয়নি, যার ফলে কিন্তু এই গ্রাম ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন কোনোভাবেই থামছে না। এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এখানে এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী রয়েছে, তাদের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে কি অবস্থা, কি সমস্যা ভোগ করছেন আপনারা। আমাদের এখানে পানি সবসময়ের জন্য প্রায় পানি ভরা থাকে বর্ষাকালে। আমাদের এখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না আমার এই পানির জন্যে। এই নদী ভেঙে, ভেড়িভাত ভেঙে সব গ্রামের ভিতর পানি সবসময়ের জন্য থাকে। দ্বিতীয় কথা, কোনো রান্নাবান্না করতে পারে না। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই যে কোনো দুর্যোগ আসলে কি কোনো পানি ভরে গেলে যে সেই জায়গায় যে মানুষ আশ্রয় থাকবে। আসলে আপনারা শুনছিলেন যে ক্ষতিগ্রস্তরা যেভাবে তাদের আকুতি জানাচ্ছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আল বিরুনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তিনি কয়েকবার পরিদর্শন করেছেন, তবে এখানকার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখানে ভাঙন রোধে তারা যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য পানি উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ে মৌখিক প্রস্তাবনাও পাঠিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো প্রতি উত্তর এখন পর্যন্ত পায়নি। এই ছিল বাগেরহাটের রমজিপুর এলাকা থেকে ভাঙনের সর্বশেষ খবর। আমরা চলে যাব জামালপুরে, সেখানে আমাদের সহকর্মী হৃদয় রয়েছেন। আপনি জানাবেন জামালপুরের নদী ভাঙনের কি খবর? জি সোহান, আপনি যেটি বলছিলেন যে জামালপুরে কিন্তু জিঞ্জিরাম নদীতে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি প্রবাহিত হওয়ার কারণে এই জিঞ্জিরাম নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কারণে কিন্তু নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে আমরা যেটি দেখেছি, দেওয়ানগঞ্জের চরামখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি জিঞ্জিরাম নদীর পূর্ব পাশে যদি একটু দেখাই যে প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে করে আমরা দেখেছি যে ভাঙনের মুখে পড়েছে জিঞ্জিরাম সেই সেতুটি, এবং যে সেতুটি প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও এই সেতু রোধ করার জন্য কোনো রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি। এবং এই স্থানটিতে প্রায় প্রত্যেক বছর ভাঙলেও এই বিষয়ে কোন রকম পদক্ষেপ আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে দেখতে পারিনি। আমরা একটু কথা বলতে চাইবো এই স্থানে যারা ভাঙন কবলিত যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাইবো। এই যে ভাঙন প্রত্যেক বছরই হচ্ছে, আসলে প্রশাসন থেকে আপনাদের মানে কি বলা হচ্ছে এবং কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে? অতীতে মনে করেন যে অনেক এই ভিডিও করে নিয়ে গেছে, ভিডিও করে নিয়ে ভিডিও বিভিন্ন জায়গায় প্রচার করছে, করার পরে খালি মাঝে মধ্যে এসে দেখা গেছে কোনো প্রকার কোনো কাজ হয় না। এবং এবছর শুরুতেই, বন্যার শুরুতেই যে ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বেশ কয়েকটা বাড়ি মানে 5-7টা বাড়ি ঘর ভাঙচুর হয়ে গেছে গা। এবং বন্যার যেহেতু শুরুতেই এই ধরনের ক্ষতি হয়ে গেছে, এখন যদি কোনো প্রকার কোনো সংস্কার না করা হয়, যে সামনের যে সময়টা আছে এই সময়টা যদি অতিবাহিত হলে আমাদের এলাকার বিশাল ক্ষতি হয়ে যাবে গা। এবং সানন্দবাড়িতে যে ব্রিজ আছে, ব্রিজের বিশাল একটা ক্ষতি হবে। যার ফলে আমি সবিনয় অনুরোধ করি যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তারা যেন
বিলম্বের মধ্যে কাজটা সংস্কার করে। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে মূলত এই জিঞ্জিরাম সেতুটি রক্ষার জন্য এখন পর্যন্ত প্রশাসন থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং এই জিঞ্জিরাম সেতুর পাশাপাশি এই জিঞ্জিরাম নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙছে। আসলে এই ছিল জামালপুর থেকে জিঞ্জিরাম নদীর তীরবর্তী নদী ভাঙনের সর্বশেষ খবর। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে 198তম ঈদ জামাত। প্রস্তুতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? জি ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে আপনি জানেন যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ মাঠটি রয়েছে, এবার কিন্তু এই মাঠে 198তম ঈদুল আজহার জামাত কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই জামাতকে ঘিরে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 4 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং আমরা সকাল থেকেই যে বলছিলাম, আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এখানে কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঈদ জামাতের যে নিরাপত্তা ব্যবস্থা সব বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বলছিলেন। আমার পেছনেই আসলে দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যে মাঠের যেই মুসল্লিদের সুবিধার্থে যেই নামাজের কাতারের জন্য যে দাগ কাটার কাজটি কিন্তু এখন করা হচ্ছে। এছাড়া মাঠের যে দেয়াল সহ এবং এবার যেহেতু আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকায় এখানে কিন্তু যে ত্রিপাল সহ যে বিভিন্ন ধরনের যে বৃষ্টি নিরোধক ব্যবস্থার কাজগুলো কিন্তু এখন চলমান রয়েছে। তো এবার আমরা আসলে এবার যেটি জানতে পেরেছি, এবারও কিন্তু কিশোরগঞ্জের এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া বিকল্প ইমাম হিসেবে কিন্তু আরেকজন কিন্তু থাকবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। এছাড়া আমরা আসলে যেটি জানতে পেরেছি, নারীদের জন্য যে সরুজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আলাদা 2টি জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়া আমরা আসলে যেটি জানতে পেরেছি, মুসল্লিদের সুবিধার্থে কিন্তু যে স্পেশাল 2টি ট্রেনের ব্যবস্থা কিন্তু থাকবে। এছাড়া আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলেছেন যে মুসল্লিরা নিরাপত্তার স্বার্থে কিন্তু জায়নামাজ, মোবাইল এবং ছাতা ছাড়া কিন্তু আর কিছুই নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। আর সবকিছু ঠিকঠাক থাকলে যেই মাঠের যে এবার ঈদ জামাত মুসল্লিদের জন্য নির্বিঘ্ন হবে বলে আসলে জেলা প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে। তো এই ছিল ইশিকা আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। তোফায়েল, অনেক ধন্যবাদ আপনাকে।